নিজ শোয়ার ঘরে ঢুকতেই হঠাৎ মুখের উপরে আস্ত একটা কুশন এসে পড়ায় চমকে উঠল রোদ। দরজার কাছে দাঁড়িয়ে পড়েই কুশনটা দুই হাত দিয়ে ধরে ফেলে নিজেকে সামলে নিয়ে সামনে চাইল সে। সামনে আর কেউ নয়, নিজ প্রেমিকা, বর্তমানে যাকে এক প্রকার তার অর্ধাঙ্গিনীও বলা যেতে পারে। তাকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল রোদ। রাজি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়েছে, তার মুখের মাঝে শুকনো ফ্যাকাশে একটা ভাব। তার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে খুব সম্ভবত প্রচন্ড কান্নাকাটি করেছে মেয়েটা। চোখে আর নাকে ফুটে ওঠা লালচে আভা, ভেজা দুই চোখের পাপড়ি, ফ্যাকাশে চেহারা সেই প্রমাণ দিচ্ছে স্পষ্টভাবে কান্নাকাটি করে বীভৎস অবস্থা করে ফেলেছে মেয়েটি। তার দুই চোখে এখনো সামান্য জল টলমল করছে যেন। রাজির সেই শুকনো মুখে কোথাও যেন গভীর ব্যথার আভাস পেল রোদ। তার মুখের দিকে চেয়ে মনটা কেমন যেন ধক করে উঠল রোদের। এমন অবস্থা কেন তার? কি হলো হঠাৎ? কেউ কি কিছু বলেছে নাকি তাকে? কারোর কোনো কথাতে কষ্ট পেয়েছে সে, নাকি অন্য কোনো কারণ? ঠিক আছে তো সে? শরীর খারাপ না তো আবার কোনোভাবে? নানান ভাবনা মনের মধ্যে উকি দিয়ে গেল সেকেন্ডের মধ্যেই। প্রথমে ঘরে পা রাখতে না রাখতেই কুশনটা ওভাবে মুখের উপরে এসে আক্রমণ হওয়ায় বেশ বিরক্ত হয়েছিল রোদ। কিন্তু পর মুহূর্তেই রাজির চোখের মুখের এমন বেহাল অবস্থা দেখে বিরক্তি যেন উবে গেল তার। পরবর্তীতে চিন্তা ভর করলো তার মস্তিষ্কে। সে চিন্তিত স্বরে শুধালো, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কিছু হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে, নাকি শরীর খারাপ করছে? কি হয়েছে? রোদ কথাগুলো বলতে বলতেই এগিয়ে আসতে চাইল কয়েক পা রাজির দিকে। রাজি রাগান্বিত স্বরে বলল, একদম কাছে আসবে না, দূরে থাকুন আপনি আমার থেকে। আপনার মতো জঘন্য একটা মানুষের সাথে কথাও বলতে ইচ্ছে করছে না আপনার। আপনি কেন করলেন এমন আমার সাথে? আপনি এভাবে ঠকালেন আমায়। কেন করলেন আপনি এমনটা? এরকম প্রতারণা করতে একবারও বিবেকে বাঁধলো না আপনার? রোদ দু চার কদম এগিয়ে এসেই রাজির মুখের এরূপ কথা শুনে দাঁড়িয়ে পড়ল সেখানেই। এবার তৈরি হওয়া বিস্ময় ভাবটা যেন চরমে উঠল তার। বিহ্বল চোখে চাইল সে। রোদ তাকে ঠকিয়েছে মানে? বলতে কি চাইছে রাজি তাকে? এই সমস্ত কথার অর্থ অথবা কারণ কোনোটাই ঠিকঠাকভাবে বুঝতে পারছে না সে। রোদ রাজির মুখের দিকে চেয়ে অবাক স্বরে প্রশ্ন করল, মানে কি বলছো এসব তুমি? আমি তোমায় ঠকিয়েছি? হ্যাঁ হ্যাঁ, ঠকিয়েছেন আপনি আমায়, ঠকিয়েছেন। আমার ইচ্ছে করছে আপনাকে খুন করে ফেলতে। রাজির কথাটা বলতে বলতেই বিছানা থেকে একটা বালিশ তুলে সেটা ছুঁড়ে মারল রোদের দিকে। রোদ হাত দিয়ে এগিয়ে সেটার থেকে বাঁচার চেষ্টা করলো। বালিশটা হাতে লেগে পড়ে নিচে মেঝেতে। রোদ রাজির দিকে চেয়েই বলল, এটা সেটা ছুঁড়ে মারছো কেন তখন থেকে? তুমি তো রীতিমতো পুরুষ নির্যাতন করছো। আমি কিন্তু এবার মাকে ডাক দিয়ে বলবো যে, দেখো তোমার বৌমা তোমার নিরীহ ছেলের ওপরে অত্যাচার শুরু করে দিয়েছে, এমনকি খুন করারও হুমকি পর্যন্ত দিয়েছে। কি সাংঘাতিক! আপনি কি ডাকবেন? আমি ডাকছি মামুনিকে। তার নিরীহ ছেলের ঠিক কতটা অধঃপতন হয়েছে সেটা তারও জানা উচিত। মামুনি, মা। কথাগুলো বলতে বলতেই ঘরের দরজার দিকে কিছুটা এগিয়ে এলো রাজি। রোদের হাতের কুশনটা ফেলে দ্রুত রাজির কাছে এগিয়ে এসে এক হাত দিয়ে তার একটা হাত ধরে আটকে অপর হাত দিয়ে মুখটা চেপে ধরে ডাকাডাকি বন্ধ করলো তার। রোদ অবাক তার চাপা কণ্ঠে বলল, এই চুপ করো, পাগল হয়ে গেছো নাকি? ডাকাডাকি করছো কেন এভাবে? নিচে মা একা নেই, আমার কাকিমা, কাকু, কাজিন সবাই রয়েছে বাড়িতে এখন। তাছাড়া মা যদি এসে দেখে তার বৌমা তার ছেলের ওপরে এভাবে নির্যাতন করছে, তাহলে কি সেটা মায়ের খুব ভালো লাগবে বলে মনে হয় তোমার? রাজি নিজের মুখের ওপর থেকে রোদের হাতটা টেনে সরিয়ে ফেলে বলল, একদম বাজে বকবেন না আপনি। আমি কেন নির্যাতন করছি? আমি কোনো নির্যাতন করিনি তো। বরং এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করেন আপনি। আমার মামুনি বাবাইকে ডেকে অবশ্যই জানানো উচিত তাদের ছেলে বাস্তবে ঠিক কেমন। বিদেশে গিয়ে তাদের ছেলে কি করে বেড়াচ্ছে। এত খারাপ আপনি, এত খারাপ! আমার ভাবতেও ঘেন্না করছে। ছোবেন না আপনি আমাকে, ছাড়ুন আমায়, দূরে সরুন। আপনার মতো ঠক, লম্পট, প্রতারক ছেলের ছোঁয়া আমার সহ্য হচ্ছে না।
রাজির কথাগুলো বলতে বলতেই নিজ হাত ছাড়িয়ে দূরে সরে কয়েক কদম রোদের থেকে। রোদ অবাক চোখে তাকালো। শেষের কথাগুলো শুনে মেজাজ খারাপ হলো তার। সে খানিক গম্ভীর স্বরেই বলল, রাজি, এবার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। শুধু শুধু আমার ক্যারেক্টার নিয়ে এসব কেন বলছো তুমি? আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এসব আজে বাজে কথা একদম বলবে না। তুমি আদৌ বুঝতে পারছো তুমি ঠিক কি বলছো? যা বলছি একদমই ঠিক বলছি আমি। ইউ আর এ লায়ার, এ চিটার। আপনি ঠকিয়েছেন আপনাকে। আপনি বউ থাকতে বাইরে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন। আমি বোকার মতো সব সময় আপনাকে বিশ্বাস করে গেছি। সব সময় এটা ভেবে চলেছি যে আপনি অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পর্যন্ত পারেন না। কিন্তু আমি ভুল ছিলাম রাজি। অন্যদিকে চোখ ফিরিয়ে চোখের জমে থাকা জলগুলো আটকালো অনেক কষ্টে। কথা বলার সময় তীব্র রাগে এবং অভিমানে ঠোঁট কাঁপছিল তার। গলার কাছে দলা পাকিয়ে আসছিল কষ্টটা। রোদ চোখটা ছোট ছোট করে তাকালো তার দিকে। অবাক স্বরে বলল, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? আমি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি মানে? তুমি বলতে চাইছো আমার অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে? আর ইউ ম্যাড? আর হোয়াট? এমন অবাস্তব কথা তুমি ভাবলেই বা কিভাবে? রাজি পুনরায় পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রোদের মুখপানে। চাপা রাগ নিয়ে বলল, আমি অবাস্তব কথা বলছি? তবে এটা কি? এখন আবার এই মিথ্যা বলবেন না যে আপনি কিছুই জানেন না। এটা আমি আপনার হুডির পকেট থেকে পেয়েছি। রাজি একখানা গোলাপি রঙের চিঠির খাম এবং একটি চিঠি ফেললো পাশের বিছানার ওপরে। আজকে রাজি রোদদের বাড়িতে এসেছে রোদের মায়ের আবদারে। এই বাড়িতে আজ পুজো ছিল। রাজি আর রোদের বিয়েটা পুরোপুরি রীতি মেনে এখনো হয়ে থাকলেও রেজিস্ট্রিটা তো হয়েছে। খাতায় কলমে তারা স্বামী স্ত্রী। তাছাড়া রাজিকে নিজের মেয়ের মতো স্নেহ করেন রোদের মা। তিনি চেয়েছিলেন এই পুজোর দিনে রাজি তাদের বাড়িতেই থাকুক। এমনকি আগামীকালের আগে যে তিনি রাজিকে যেতে দিবেন না সে কথাও বলেছিলেন তিনি রাজির মা বাবাকে। রাজি তার সেই আবদার রেখেছে। সে বর্তমানে অনার্স পড়ুয়া ছাত্রী। সকালে পুজোর সময় উপস্থিত থাকাটা কোনোভাবেই সম্ভব না হলেও কলেজ থেকে বাড়ি ফিরে তারপর সোজা দুপুরে এই বাড়িতে এসেছে সে। এ বাড়ি আসার পর একবার রোদের সাথে দেখা হয়েছিল রাজির। রোদ তখন খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিল। মুখ তুলে একবার রাজির দিকে চেয়েছিল কেবল সে তখন। তবে উভয়ের চোখাচোখি হলেও বিশেষ কোনো কথা হয়নি কোনো। রাজির চোখ সরিয়ে নিয়ে গিয়েছিল ভেতরে রোদের মায়ের খোঁজে। তারপর তার রোদের সাথে দেখা হয়নি। বিকেলে বাইরে কি একটা প্রয়োজনে বেরিয়েছিল রোদ। দেশে ফিরে একবার বন্ধু বান্ধবদের সাথে দেখা করবে বলেই বোধহয় বেরোনো। সে তার মাকে বলে বেরিয়েছিল সন্ধ্যার দিকে বাড়ি ফিরবে সে। আজ শরীরটা বেশ ক্লান্ত লাগছিল রাজির। তার শুকনো মুখের দিকে চেয়েই কিভাবে যেন রাজির ক্লান্তিটা ধরে ফেলেছিল রোদের মা। তিনি পরামর্শ দিয়েছিলেন রাজিকে রোদের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে। তেমন মনে হলো একটু ঘুমোতে। গতকাল রাতে প্রজেক্টের লেখার পরে বিশেষ ঘুমও হয়নি রাজির। আজকেও প্রজেক্টের দিকে সামলে কলেজ থেকে ফিরে আবারও সাথে সাথে এই বাড়ি এসেছে সে। ক্লান্তি অনুভব সত্যিই হচ্ছিল। তাই সে প্রস্তাব মেনে নিয়ে রোদের ঘরে আসে। বিছানার এক পাশে তখন রোদের ব্যাগ আর ৩-৪টে জামা কাপড় এলোমেলো হয়ে রাখা ছিল। সাধারণত ছেলেরা গোছালো, হয়তো তাড়াহুড়োয় এগুলো অগোছালো করে রেখে গেছে ভেবে নিজেই রোদের জামাগুলো ভাঁজ করে রাখছিল রাজি। তখন রোদের একটা পাতলা হুডি ভাঁজ করার পূর্বেই ঝাড়া দিতে গিয়েই এই খামসহ চিঠিটা জ্যাকেট থেকে পড়ে যায়। কৌতূহল বশে রাজি চিঠির খামটা পকেট থেকে বের করে খুলে দেখতেই সেই গোলাপি চিঠির খামের ভেতর থেকে আবিষ্কার করে আস্ত একটা পত্র। ঠিক সাধারণ পত্র নয়, প্রেমপত্র। সাদা কাগজের গায়ে কালো কালিতে ইংরেজি অক্ষরে লেখা আস্ত একটা প্রেমপত্র। একটি মেয়ে যে সেটা রোদকে উদ্দেশ্য করে লিখেছে তা সেই পত্রে স্পষ্ট। সেখানে মেয়েটা রোদের প্রতি নিজের গভীর প্রেমের কথা স্পষ্টভাবে লিখে দিয়েছে। রোদ কোন কোন দিক থেকে তীব্রভাবে মুগ্ধ করে চলেছে সেটাও সে লিখেছে।
এমনকি রোদকে নিয়ে ইতিমধ্যেই দেখে ফেলা স্বপ্নগুলোর কথাও উল্লেখ করেছে সে সুদীর্ঘ চিঠিতে। চিঠিটি পড়ে মেয়েটির নামও জানতে পেরেছে রাজি। সে চিঠিটি লিখেছে, তার নাম হচ্ছে জ্যোতি। সেই চিঠিটা পড়ার সাথে সাথেই মন খারাপ হয়ে গেছে রাজির, বীভৎস রকম মন খারাপ। কি একটা যন্ত্রণা যেন এসে হানা দিয়েছে তার বুকে। বুকের ভেতরটা হু হু করছে তার। বাড়ির পাখিরা হয়তো ভেবেছে সে ঘুমোচ্ছে, কিন্তু বাস্তবে ঘরে বসে পুরো বিকেলটা কান্নাকাটি করেছে সে। তবু মনের জ্বালা পোড়া কমেনি। বিষণ্ণতায় ডুবে থেকেছে সে সারাটা বিকেল। কত শত ভাবনা এসে ভর করেছে মস্তিষ্কে। সন্ধে গড়ানোর পরপরই তার মামনি অর্থাৎ রোদের মা তাকে একবার ডেকে পাঠালেও অজুহাত দিয়ে একটু পরে আসছে বলে ঘরের বাহিরে যায়নি সে। এখন বর্তমানে বিছানার ওপরে সেই চিঠিটা ছুঁড়ে ফেলেছে রাজি। সেটা তার জীবনের বিষণ্ণতা বয়ে আনা সেই চিঠি। রোদ বিছানার পড়ে থাকা সেই চিঠি আর খাম এবং চিঠিটার দিকে চাইল। চিঠিটা চিনতে খুব বেশি সময় লাগলো তার। সেটা চিনতে পেরেই রাজির রাগের এবং তার সেই সমস্ত কথার কারণ বুঝতে পেরে সামান্য হাসল রোদ। তার ঠোঁটে হাসি দেখে আরো চটে গেল রাজির মেজাজ। সে রুক্ষ মেজাজ নিয়েই বলল, আপনি হাসছেন? এত বড় অন্যায় করে আবার হাসছেন? নাকি চিঠিটা দেখে সেই মেয়েটির কথা মনে পড়েই এত খুশি হয়েছেন মনে মনে যে হাসি থামছেই না মুখে? কোনটা? রোদ অবাক কণ্ঠে বলল, কি যা তা বলছো তখন থেকে? আমি হাসছি তোমার পাগলামো দেখে। আমায় নিয়ে এতটা পসেসিভ তুমি, সেটা তো বুঝতেই পারিনি আগে কখনো। আজকে দেখে তাই ভালো লাগছে, তাই হাসি পাচ্ছে। তুমি অযথা আমায় ভুল বুঝছো। আমি কোনো ভুল বুঝিনি, আমি একদমই ঠিক বুঝেছি। এটা তোমার মিথ্যা ধারণা, একদমই ঠিক বুঝছো না তুমি। আমাকে সত্যিটা বলার সুযোগ না দিলে কিভাবে চলবে? রাজি গম্ভীর মুখে বলল, কি সত্যি? পড়াশোনার জন্য ইউএসএ তথা যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছে রোদকে প্রায় 3 বছরের অধিক সময় হলো। মাস্টার্স শেষে বর্তমানে পিএইচডি করার সুযোগ পেয়েছে সে সেখানে। সেটা নিযুক্ত হয়েছে সে সবে কত মাস হলো। সেখানে বর্তমানে সে আরো দুই দুই ফ্ল্যাটমেটের সাথে যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটেই একটি ছেলের সাথে মোটামুটি বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে তার। সেই ছেলেটির নাম সান, সম্পূর্ণ নাম অবশ্য সংগ্রাম। তারা সপরিবারে সেখানে থাকে। তারা প্রবাসী ভারতীয় বাঙালি। সান রোদের সমবয়সী। পড়াশোনার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে প্রথম পরিচয় তাদের। সানেরই ছোট বোন হলো জ্যোতি। মেয়েটার বয়স প্রায় 15 হবে। প্রায় 6-7 মাস আগে বর্তমানে যে ফ্ল্যাটে থাকছে রোদরা, সেই ফ্ল্যাটে যাওয়ার পর যখন সানদের সাথে প্রথম পরিচয় হয় রোদের, তখন থেকে জ্যোতি মেয়েটা রোদকে পছন্দ করত। রোদের সাথে বেশি বেশি কথা বলতো। সেই পছন্দটাকে অবশ্য কখনো অন্যভাবে নেয়নি রোদ। সান বলতো, জ্যোতির জ্ঞান হওয়ার পর ভারতে আসা হয়নি কখনো তাদের। ভাগ্যক্রমে নিজ কালচারের তথা ভারতীয় বাঙালি মানুষদের সাথে জ্যোতির পরিচয় বিশেষ ঘটেনি, কিন্তু সেসব নিয়ে তার ঝোঁক প্রবল। বাবার থেকে গল্প শুনে শুনেই মূলত বাংলার প্রতি ঝোঁকটা তৈরি হয়েছে তার। তবে নিজ পরিবারের বাইরে স্পষ্ট বাংলায় কথা বলতে শুনেছে জ্যোতি খুব কম মানুষকেই। এমনকি রোদের সাথে একই ফ্ল্যাটে থাকা অপর দুই ছেলেকেও গুজরাটি। বাঙালি কেবল রোদই। যখন রোদকে প্রথম সানের বাবার সঙ্গে বাংলায় কথা বলতে শুনেছিল, জ্যোতি তখনই রোদের প্রতি আগ্রহ জন্মে গিয়েছিল তার। রোদের বাংলা বলাটা সুন্দর, বলার ধরনও গোছানো। তার ধারণা ছিল ওভাবে বাংলায় কথা বোধহয় তার দাদাও খুব একটা পারে না। সেজন্য তুমুল আগ্রহ নিয়ে রোদের সাথে কথা বলতে চাইতো সে। সানের কথাগুলো শুনে রোদ ভেবেছিল, বাচ্চা একটা মেয়ে, হয়তো বাংলার প্রতি ঝোঁক থেকেই রোদের প্রতি আগ্রহ তার। রোদ স্বাভাবিকভাবেই দেখা হলে অল্প স্বল্প কথা বলতো। জ্যোতিকে পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে মাঝে মাঝে সাহায্য করত রোদ। সাহায্যটা জ্যোতি চাইতো নিজে থেকেই। রোদের অঙ্কের দক্ষতা খানিক রয়েছে। রোদ এবার দেশে ফেরার ঠিক 2 দিন আগের কথা। তাদের ফ্ল্যাটের যে ছোট্ট বসার ঘরটা, সেখানে খাবার টেবিলের সামনে বসে সকালে ব্রেকফাস্ট সারতেই
নিজে একটা বই পড়ছিল রোদ। এমন সময় সানের সাথে জুথি এলো তাদের ফ্ল্যাটে। জুথির নাকি অঙ্কের সাহায্যের প্রয়োজন। সান অঙ্কেতে কিছুটা কাঁচা। রোদ জুথির অঙ্কটা করে বুঝিয়ে দিল তাকে। 15 কি 20 মিনিটের মধ্যেই অঙ্কের পাঠটা চুকিয়ে চলে গেল তারা। তবে তাদের যাওয়ার পর পুনরায় খাবার টেবিলে এসে বসতেই নিজের বইয়ের নিচে একটা চিঠিযুক্ত খাম আবিষ্কার করলো রোদ। চিঠিটা তখনই খুব সম্ভবত রোদ আর সানের চোখ বাঁচিয়ে কোনোভাবে রেখে গিয়েছে জুথি। গোলাপি খামের ভেতর থেকে চিঠিটা বের করে সেটা পড়ে দেখতেই তার ভেতরে জুথির প্রতি রীতিমতো প্রেম নিবেদনের পাশাপাশি আরো নানান প্রেম মিশ্রিত কথাগুলো পড়ে মাথা গরম হয়ে গেল রোদের। ওইটুকুন বাচ্চা একটা মেয়ে যে তাকে নিয়ে এইসব ভাবনা ভাবতে পারে, সেটা কখনো নিজের ভাবনাতেও আনেনি রোদ। মেয়েটার মনে এইসব চলছিল। রোদ সেই চিঠিটা টুকরো টুকরো করে ফেলতে গিয়েও করেনি। মাথা গরম থাকায় রোদ ভেবেছিল চিঠিটা জুথির মা বাবা এবং সানকে দেখিয়ে কমপ্লেইন করবে সে। সেটা ভেবেই মূলত তখন পরনে যে পাতলা হুডিটা ছিল সেই হুডির পকেটে চিঠিটা ভরে রেখেছিল রোদ। পরে মাথা কিছুটা ঠান্ডা হলে মনে হয়েছিল যে না, জুথির বয়সটা সেন্সিটিভ, এই বয়সে মেয়েরা আবেগে চলে বেশি। জুথির বাড়িতে এই সমস্ত বিষয়ে জানিয়ে শুধু শুধু ঝামেলা না বাঁধিয়ে আগে সরাসরি এই চিঠির বিষয়ে জুথির সাথে কথা বলা প্রয়োজন। যেমন ভাবা তেমন কাজ। সেই দিনই সন্ধে বেলায় জুথির সাথে দেখা করে কথা বলল রোদ। রোদ জুথিকে তখন জানিয়েছিল জুথি মনে মনে রোদকে নিয়ে যা যা ভাবছে তা কখনো সম্ভব নয়। তাছাড়া জুথির মনে রোদের জন্য যে অনুভূতি তৈরি হয়েছে সেটাও সাময়িক আকর্ষণ মাত্র, সময়ের সাথে সাথে ঠিক কেটে যাবে সেটা। তবে রোদ জুথিকে স্পষ্টভাবে জানায় জুথি যেন রোদকে প্রেম বিষয়ক কথা বলা তো দূর, রোদকে নিয়ে এই সব আর কখনো যেন সে ভাবনাতেও না আনে। জুথি ছোট ভেবে এবার ছেড়ে দিচ্ছে সে, কিন্তু পরবর্তীকালে এমন কোনো ঘটনা দ্বিতীয়বার ঘটলে রোদ অবশ্যই জুথির মা বাবা এবং দাদার সাথে কথা বলে তাদের বিষয়টা জানাবে। তখন এইসবের পাশাপাশি রাজির কথাও বলে রোদ জুথিকে। সে যে রাজিকে ভালোবাসে এবং বর্তমানে যে তারা বিবাহিত সেটাও সে জানায়। রোদ জুথিকে আরও বলে জুথি যেন ভবিষ্যতে আর কখনো রোদদের ফ্ল্যাটে না আসে, তার আশেপাশে ঘুরঘুর করার অথবা কথা বলার চেষ্টা না করে। এমন একটা ঘটনার পর মেয়েটার আশেপাশে থাকতে অবশ্যই সমস্যা হবে রোদের। অপর কোনো মেয়ে তাকে পছন্দ করলে তাতে রোদের কিছু করার থাকে না, সেখানে তার কোনো দোষ নেই, কিন্তু একটা মেয়ে তাকে পছন্দ করে অথবা একটা মেয়ে তার প্রতি ফুটবল সেটা জানার পরেও সেই মেয়েটাকে যদি নিজের আশেপাশে ঘুরতে দিয়ে অথবা তার সাথে এমন গল্প জমিয়ে এভাবে তাকে আশকারা দেয় রোদ, তবে অবশ্যই সেক্ষেত্রে সে দোষী। জুথির সাথে কথা বললেও তার প্রতিটা মুহূর্তে মনে হবে এই সুদূর বিদেশে বসে নিজ স্ত্রীর বিশ্বাস নিয়ে খেলছে সে। এমনটা সে কখনোই করতে পারবে না। কথাগুলো শক্ত হলেও রোদের মনে হয়েছিল জুথিকে কথাগুলো বলা উচিত, মুখের ওপর স্পষ্ট কথা বলতেই বেশি পছন্দ করে রোদ। মেয়েটা রোদের কঠোর কথাগুলো ঠিক কতটা বুঝেছিল জানা নেই, কিন্তু তারপর সে রোদের আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা আর করেনি। তবে সেই ঘটনার পর চিঠিটা ফেলে দেওয়ার কথা মাথায় আসেনি রোদের। সেই চিঠিটার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। হুডির পকেটে ওভাবেই রয়ে গেছিল সেই চিঠিটা। তারপর নিজের দেশে অর্থাৎ বাড়িতে 3 দিনের জন্য আসার কথা থাকায় সেই জন্য ব্যাগে কয়েকটা জামা গোছাতে গিয়ে সেই হালকা হুডিটাও প্যাক করেছিল রোদ। এদেশে মে মাসের যেই উত্তপ্ত আবহাওয়া তাতে অবশ্য এখানে আসার পর সেই হুডির আর প্রয়োজন হয়নি। আজ বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে বেরোনোর সময় ব্যাগ থেকে নিজের একটা হাতঘড়ি খুঁজে বের করতে গিয়ে জামাকাপড়গুলো বের করতে হয়েছিল তাকে, তখন তাড়াহুড়ো থাকায় জামাকাপড়গুলো ওভাবেই অগোছালো অবস্থায় রেখে চলে গিয়েছিল সে, ভেবেছিল বাড়ি ফিরে গুছিয়ে রাখবে। তবে তার মধ্যেই হুডিটা এবং সেই হুডিতে থাকা চিঠিটা হাতে পেয়েছে রাজি। রোদ জুথির তাকে এই চিঠি দেওয়ার কথা এবং চিঠি পেয়ে রোদের জুথিকে বলা সেই কথাগুলো সবই বুঝিয়ে বলল। সেসব কথা শুনে রাজি শান্ত হলো বেশ খানিক, রাগ ভাবটা ঝুপ করেই উবে গেল মুখ থেকে।
রোদ কথাগুলো বলে বিছানা থেকে সেই চিঠি এবং চিঠির খামটা হাতে তুলে ছিঁড়ে টুকরো টুকরো করল। রাজি বিষয়টা লক্ষ্য করে বলল, এটা কি করছেন? রোদ এগিয়ে গিয়ে সেই টুকরো টুকরো চিঠিটা ঘরের একপাশে থাকা ছোট্ট ডাস্টবিনে ফেলে বলল, ইটস আ ট্র্যাশ। এটার জায়গা যেখানে এটাকে সেখানেই ফেললাম। তাছাড়া যে চিঠি আমার স্ত্রীর হৃদয়কে টুকরো টুকরো করে, তার চোখে জল আনে, সেই চিঠি এর থেকেও বেশি কিছু ডিজার্ভ করে, তাই নয় কি? রাজি কিছু সময় চুপ থেকে মুখ ভার করে বলল, এইসব নাটকের প্রয়োজন নেই। এই চিঠি এতই যদি ট্র্যাশ হয় আপনার কাছে, তবে যত্ন করে রেখে দিয়েছিলেন কেন? বেশি মনে ধরেছে নাকি সেটা? একটা হাঁটুর বয়সী মেয়ে আপনার প্রেমে পড়ে আশেপাশে ঘুরঘুর করছে, সেটা ভেবে খুব ভালো লাগছে, তাই না? রোদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না, সে কপাল কুঁচকে বলল, একদমই তা নয়। মানুষ সবসময় সব অপ্রয়োজনীয় কথা মনে রাখে না। চিঠিটা আমার কাছে ছিল অপ্রয়োজনীয়। চিঠিটা যে পকেটে আছে সেটাই মাথাতে ছিল না। রাজি অভিমানী কণ্ঠে বলল, ওসব বাহানা। আমি আসল বিষয়টা বেশ বুঝতে পারছি এখন। এই জন্যই তো আজকাল আমাকে আর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, সবসময় ব্যস্ততা দেখানো হয়। আমার কথা বিশেষ আপনার মনে পড়ে বলেও মনে হয় না। হবে কিভাবে? আমি তো পুরনো হয়ে গেছি। এত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। আপনার তো এখন কচি মেয়েকেই পছন্দ হবে। তাদেরই গুরুত্ব দেবেন, সেটাই স্বাভাবিক। রোদ হাসি চেপে বলল, বাড়িতে এরকম কচি বউ থাকতে বাইরের অন্য কোনো কচি মেয়েকে নিয়ে আমার কি কাজ? আশ্চর্য! তেমন কোনো প্রয়োজন হলে তো নিজের কচি বউয়ের পিছু পিছুই ঘুরে বেড়াবো আমি, তাই না? রাজি কপাল কুঁচকে চাইল, বলল, আপনি এতটা অসভ্য। কচি বউ? ছি, আপনি আসলেই খারাপ। এই জন্য বান্ধবীরা বলেছিল সরল মুখের মানুষদের বিশ্বাস করতে নেই, এই মানুষেরা মিচকে শয়তান হয়। আপনি ঠিক তাই। মুখ দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারেন না, কিন্তু আসলে মহাধুরন্ধর। রোদ যেন আকাশ থেকে পড়ল। রাজি অত্যন্ত অবাস্তবিক একটা কথা বলে ফেলেছে এমন ভাব এঁটে বলল, আমি আমি ধুরন্ধর? নিজেই তো কচি কথাটা ইউজ করলে, আর আমি সেই ভাষায় উত্তর দিলাম বলে আমি অসভ্য হয়ে গেলাম, মিচকে শয়তান হয়ে গেলাম। আমার মন একদম পরিষ্কার, যাকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে নাও। তোমার মনে প্যাচ বলে তোমার এইসব মনে হয়। রাজি কথাটা শুনেই রাগী চোখে চাইল, বলল, আমার মাথা কিন্তু গরম হয়ে আছে। আপনি আমাকে রাগানোর চেষ্টা করবেন না এখন। রোদ মুখ ভার করে অন্যদিকে চেয়ে বলল, রাগ তো আমার করা উচিত তোমার ওপর। তুমি আমার ক্যারেক্টার নিয়ে যা তা কথা বলেছ, অযথা আমাকে সন্দেহ করেছ। তুমি যেভাবে আমার ক্যারেক্টারে আঙুল তুলেছ, তাতে তোমার জায়গায় অন্য কেউ থাকলে অবশ্যই তাকে ছাড়তাম না, তুমি বলে বেঁচে গেছ। রাজি ঝাঝালো গলায় বলল, ভালো করেছি। আমি যা করেছি ঠিক করেছি। আপনাকে বিশ্বাস করা যায় না। রোদ তার মুখের দিকে চেয়ে বলল, একদম এইসব বলবে না। আমি রোদ্দুর চ্যাটার্জি, জীবনে কখনো কোনো মানুষের সাহস হয়নি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার। আমি নিজের স্ত্রী ছাড়া অপর কোনো মেয়ের কথা ওভাবে মাথাতেও আনি না। তুমি অযথা আমার চরিত্র নিয়ে টানাটানি করতে বা আমার মতো নিষ্পাপ একটা মানুষের গায়ে কাদা ছুঁড়তে পারো না। আমি আমার স্ত্রীর প্রতি প্রচণ্ড লয়াল। শুধু শুধু এইসব অশান্তির কোনো মানে হয় না। হ্যাঁ, আমি তো অশান্তি করি। আপনার জীবনে আমার থাকা মানেই তো অশান্তি। কোনো কথাই বলবো না আমি আর। আমার থেকে দূরে থেকেই তো শান্তিতে থাকেন আপনি। বেশ, আমি আপনার শান্তিতে হস্তক্ষেপ করব না। রাজি অত্যন্ত অভিমানী স্বরে কথাগুলো বলেই চলে গেল ঘর থেকে বেরিয়ে।
রোদ অবাক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, তাকে ডাক দেওয়ার চেষ্টাও করল সে, কিন্তু রাজি শুনল না, ঘুরেও তাকালো না। রোদ অত্যন্ত বিরক্ত হল, মেজাজ তিক্ত হল তার। একবারের জন্য অভিমান কিছু তার মনেও উকি দিয়ে উঠল। জেদ কোনো অংশে তারও কম নয়, তার জেদের পারদ ঠিক কতখানি তা পরিবারের সকলে বেশ ভালোভাবে জানে, রাজিরও তা অজানা নয়। রোদ ভাবল, যেহেতু রাজি অযথা রাগ করছে তার ওপর, অভিমানে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেহেতু থাক, সেও কথা বলতে যাবে না রাজির সাথে। কথা বলার কোনরূপ চেষ্টাও সে করবে না। কিন্তু রাগ জেদের পারদ যতই বেশি থাকুক, এই মেয়েটির সামনে কোনোটাই খুব বেশি টিকে না তার। এবারও টিকল না, মুহূর্তের মধ্যেই জেদ অভিমান সব থিতিয়ে পড়ল তার মনের জমিনে। মনে হলো না, এভাবে রাজি রাগ করেছে বলে সে নিজেও রাগ করে বসে থাকলে মুশকিল। রাগারাগির পাট তো চুকবেই না, তাই এমনটা করা যাবে না। তাছাড়া নিশ্চয় মেয়েটা কষ্ট পেয়েছে খুব, না হলে অযথা এমন ব্যবহার করার মেয়ে সে নয়। তাকে সে চেনে খুব ভালোভাবে। রাজিকে কি আজ থেকে দেখছে নাকি সে? তাদের দুজনের প্রেমের বয়সটা বর্তমানে প্রায় 4 বছর হলেও পরিচয়ের সময়টা তার থেকেও বেশি সুদীর্ঘ। উভয়ের মধ্যে বয়সের তারতম্য প্রায় 5 বছরের। রোদ আর রাজির পরিচয়টা যদিও পারিবারিক চেনা পরিচয়ের সূত্রে, তবে পরবর্তীকালে সেই পরিচয়টা গাঢ় হয়ে কিভাবে দুজনের মধ্যে এই ভিন্ন প্রকৃতির গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, সে বিষয়টা এখনো উভয়ের কাছেই রহস্য। দুজনেই কিভাবে একে অপরের প্রেমে পড়ল সেটাও একটা বিস্ময়। কেন প্রেমে পড়ল তার কারণ তাদের কাছেও অজানা, আবার হয়তো বা না। তারপরই এক পর্যায়ে গিয়ে বিদেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ এলো রোদের হাতে। পড়াশোনার তাগিদে বিদেশে পাড়ি জমাতে হলো তাকে। তবে বিদেশ যাওয়ার পর বাড়তি নতুন একটা অসুবিধে দেখা দিল রোদের জীবনে। রাজির সাথে তার কথাবার্তা কমে আসায় একটা নিদারুণ উসখুস ভাব জমা হলো মনে। দেশে থাকতেও যে ফোনে টোনে কথা বলার মতো অথবা ভিডিও কলে দুজনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটত, কখনো তেমনটা নয়। ভিডিও অডিও কোনো কলেই ঘটা করে সুদীর্ঘ বাক্যালাপ ঘটত না খুব বেশি কোনো কালেই। তবে দেশে থাকতে বিষয়টা নিয়ে বিশেষ কিছু মনে হতো না রোদের। কাছে থাকায় রাজির কথা মনে পড়লেই টুক করে কোনো না কোনোভাবে তার দেখা পাওয়া যেত, দেখা পেলেই তার মন শান্ত হয়ে যেত, কিন্তু বিদেশে যাওয়ার পর তেমন কিছুর সুযোগ রইল না। রোদের এই উসখুসে ভাবটা বেশ বুঝতে পারত রাজি, বিষয়টায় সে মজাও পেত বোধ হয়, তাই মাঝে মাঝে একটু এদিক থেকে ওদিক হলেই ইচ্ছে করে যোগাযোগ কমিয়ে ফেলত। রোদের মন উসখুস করলেও কিছু করার থাকত না তার। তখন টুকটাক মান অভিমানও হতো তাদের মধ্যে খুব। মান অভিমান করে সাময়িকভাবে কথা বলা বন্ধ হয়ে যেত, আবার সব ভুলে কথা চলত। এভাবেই প্রায় 2 বছর কাটল। প্রথম 2 বছর টানা বাড়ি থেকে দূরে থাকার পর বাড়ি ফিরল রোদ। সেবারই বাড়ি ফিরে বাড়ির সকলকে রোদ আর রাজির সম্পর্কের কথাটা স্পষ্টভাবে জানালো রোদ। বাড়ির কারোর থেকে লুকোনোর ইচ্ছে তার কোনোকালেই বিশেষ ছিল না। দুই পরিবারের লোক খুব বেশি নারাজ না হলেও মাঝে কিন্তু পরন্তু খানিক অবশ্যই করেছিলেন। বাড়িতে একেবারেই কোনো অশান্তি দেখা যায়নি তেমনটা নয়, দেখা অবশ্যই গিয়েছিল। তবে পরে অবশ্য বিশেষ সমস্যা দেখা দেয়নি, পরিবারকে মানানোর দিকটা সামলে ফেলেছিল কোনোভাবে রোদি। বিদেশে থাকাকালীন বিগত 3 বছরের মধ্যে এই নিয়ে বাড়ি ফিরেছে রোদ মোট 3 বার। প্রথমবার সেই বাড়ি ফিরে আবার বিদেশ যাওয়ার পর আজ থেকে ঠিক 6 মাস আগে যখন দ্বিতীয়বারের জন্য বাড়ি এসেছিল সে, তখনই রাজির সাথে রোদের রেজিস্ট্রির বিয়েটা সেরে ফেলা হয়। তেমনটা অবশ্য করা হয়েছিল রোদের জেদেই চক্করেই। প্রেমিকাকে রেখে সেই সুদূর বিদেশে পড়ে থাকায় মনের মাঝে চিন্তাটা বোধ হয় সকল প্রেমিকেরই উদয় হয়। সেই চিন্তা পরিপূর্ণ চঞ্চল হৃদয় নিয়েই সে ফট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সেবার দেশে ফিরে সবার পূর্বে বড় একটা কাজ সারবে সে, নিজেদের রেজিস্ট্রিটা সেরে রাখবে, নিজ মনের শান্তির জন্য, একটা নিশ্চয়তার জন্য। সে নিজ সিদ্ধান্তের কথা বাড়িতে জানালো। প্রথমে সেটা নিয়েও কিন্তু পরন্তু চলল।
কিন্তু রোদ নাছোড় বান্দা। যদিও এখনই বিয়ের বিষয়ে ভাবছিল না কেউই, তবু রোদের জেদের চক্করেই এক প্রকার রাজি হলো দুই বাড়ির সকলে। রাজেশ্বরী অর্থাৎ রাজিও না করতে পারল না। তবে বিয়ের রেজিস্ট্রিটা হয়ে গিয়ে থাকলেও, অর্থাৎ খাতায় কলমে এক প্রকার তারা বিবাহিত হলেও তাদের জীবন চলতে থাকলো আগের ন্যায় স্বাভাবিক। এক প্রকার বিবাহিত হওয়া সত্ত্বেও সংসার জীবনের সূত্রপাত তাদের ঘটেনি, স্বামী স্ত্রী সুলভ বিশেষ আচরণও তাদের নেই। তাদের বিয়ে ঠিক হয়ে থাকার কথাটা সকলে জানলেও রেজিস্ট্রি হয়ে যাওয়ার ঘটনাটাও পরিবারের ভেতরের মানুষ ব্যতীত জানে না খুব একটা কেউই। তখন বড়রা ঠিক করেছিলেন কেবলমাত্র রেজিস্ট্রিটা সারা হবে, পরবর্তীতে সঠিক সময় এলে রোদ আর রাজি দুজনেই নিজেদের কিছুটা গুছিয়ে ফেলতে সক্ষম হলে না হয় সংসারটা শুরু হবে তাদের। পরবর্তীতে তখন নিয়ম রীতি মেনে বিয়েটা সেরে বউ ঘরে তোলা হবে। তবে তাদের বিয়ের কথাটা অন্যান্য মানুষেরা খুব একটা না জানলেও তারা তো জানে। উভয়ের মধ্যে যে অদৃশ্য গভীর একটা বন্ধন ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, সে খবর তো তাদের দুজনের কাছে অবশ্যই আছে। সেই বন্ধনের টানে উভয়ে একে অপরের অত্যন্ত আপন দুই মানুষ। একে অপরকে বোঝার দায়িত্বটা তাদের একে অপরেরই, অর্থাৎ রাজিকে বোঝার দায়িত্বটাও স্বামী হিসেবে রোদের। রোদ দীর্ঘশ্বাস ফেলল, কুশন টুশন সব মেঝে থেকে তুলে যথাস্থানে গুছিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে এলো সে। রোদের ঘর থেকে বেরিয়ে এসে সোজা নিচে রোদের মায়ের কাছে রান্নাঘরে এসেছিল রাজি। রোদের মা রান্না বান্না সারছিলেন, কাজে টুকটাক হাত লাগিয়ে তাকে সাহায্য করছিল সে। উভয় কাজের মাঝে টুকটাক গল্পও করছিল। রোদের মা আটা মাখাতে মাখাতে বললেন, তোর মা বাবার কি এমন ব্যস্ততা বলতো? কতবার আজকের সারা দিনটা এই বাড়িতে থাকার কথা বললাম, কিন্তু না, বিকেলে একবার এসে ঠাকুর প্রণাম করে 2-5 মিনিট বসেই চলে গেল। রাজি প্রত্যুত্তরে নরম স্বরে বলল, ব্যস্ত ছিল তো মামনি, তাছাড়া আসা যাওয়া তো হয়েই থাকে। তুমি মন খারাপ করো না, আমিও কি কম নাকি? ঠিক তাদের মেয়েকে নিজের কাছে আটক করে নিয়েছি। যদিও সে তো আর কেবল তাদের মেয়ে নয়, এখন আমাদেরও মেয়ে। কি ঠিক বলছি না? রাজি হাসল খানিক, রোদের মায়ের গলা জড়িয়ে ধরে বলল, একদম ঠিক বলছো মামনি। রোদের মা হাসলেন। মানুষটাকে বড্ড আপন মনে হয় রাজির। মানুষটার মধ্যে সহজেই মা মা একটা ভাব পরিলক্ষিত করতে পারে সে। নিজের মায়ের মতো স্নেহ খানিক ঠিকই পায় রাজি এই মানুষটার কাছ থেকে। রোদের মা বললেন, এক কাজ করত, ওদিকে 2 গ্লাসে লস্যি বানিয়ে রাখা আছে, একটা তোর আর একটা রোদের। সেই কখন বানিয়েছিলাম সবার জন্য, সবাইকে দিয়েছি, তোরা দুজন খাসনি। তুই তো তখন বললি পরে খাবি। আর ছেলেটার তো বাড়ি ফেরার নাম গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। সেই দূর দেশে একা কি যে করে, আদৌ ঠিকঠাক খাওয়া দাওয়া করে, নিজের খেয়াল রাখে কিনা কি জানি। ছেলেটার কি অবস্থা হচ্ছে দিনকে দিন, কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে চিন্তায় আমার বুকটা কেমন যেন ধড়ফড় করে। রাজি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চিন্তার কথা শুনল। এমন চিন্তা অবশ্য মায়েদের ক্ষেত্রে স্বাভাবিক। ছেলের নিজের খেয়াল না রাখা অথবা শুকিয়ে যাওয়া নিয়ে অভিযোগ মায়েরা হামেশাই করে থাকে। রোদের মায়ের কথাগুলোও তাই স্বাভাবিক। রোদ মা বাবার একমাত্র সন্তান, মায়ের যথেষ্ট আদরের। সেখানে ছেলে সুদূর বিদেশে থাকলে তার চিন্তায় মায়ের বুক ধড়ফড় করাটাও অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু একটু আগেই তাদের যে গুণধর ছেলের সাথে ধুন্ধুমার একটা ঝেমেলার পর্ব ঘটে গেছে রাজির, তার সম্পর্কে এখন কোনো কথা শুনতে ভালো লাগছে না রাজির। তার বলতে ইচ্ছে করছে, ওই ছেলে নিজে শুকিয়ে যাওয়ার মতো ছেলে নয়। ওই ছেলে অন্যদের নিদারুণ মাথা ব্যথার মধ্যে রেখে অন্যদের জীবন শুকনো শুকনো করে তোলার মতো ছেলে। আস্ত একটা বেয়াদব। তবে কথাটা ফট করে বলে ফেলা যাচ্ছে না। লক্ষ্মী মেয়েটির মতো চুপটি করে থাকতে হচ্ছে।
রোদের মা দ্বিতীয়বারের মতো বললেন, যা তো, ওকে লস্যিটা দিয়ে আয় আগে, দিয়ে নিজেও খেয়ে নে, দুটোই হয়েছিস সমান। তিনি নিজ কাজে ব্যস্ত। রাজি মনে মনে কিছুটা সংকোচ বোধ করলেও মুখের ওপর তাকে না করতে পারল না। রান্নাঘরের ক্যাবিনেটের ওপর লস্যির গ্লাসও দুটো ঢেকে রাখা ছিল। রাজি একটা গ্লাস তুলে রান্নাঘরের বাইরের দিকে এলো। রান্নাঘরের দরজার বাইরে পা রাখতেই সামনে রোদের কাকাতো ভাই রিভুর দেখা পেল সে। রাজি সেখানেই দাঁড়িয়ে পড়ে রিভুকে ডাক দিল। রিভু ডাক শুনে এসে দাঁড়ালো রাজির সামনে। রিভুর সাথে পরিচয়ের সময় থেকেই ভালো ভাব রয়েছে রাজির। বর্তমানে রিভু অষ্টম শ্রেণীর ছাত্র, বয়সে রাজির থেকে অনেকটাই ছোট, কিন্তু এখনই উচ্চতায় সে রাজির সমান। ছেলেদের লম্বা হওয়ার বিষয়টা বোধ হয় তাদের বংশগত ব্যাপার, কারণ রোদের ক্ষেত্রেও বিষয়টা লক্ষ্য করেছে রাজি। উচ্চতায় রাজির মাথা বোধ হয় বহু কষ্টে রোদের কাঁধ পর্যন্ত পৌঁছয় বড়জোর। রিভু রাজির কাছে এগিয়ে এসেই শুধালো, বলো বৌদিদি। রাজি গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর দাভাইকে দিয়ে আয়। রিভু আশেপাশে চাইল, রোদকে দেখা গেল সামনেই বসার ঘরে বাকিদের মাঝে দাঁড়িয়ে থাকতে। তখন নিজ ঘর থেকে বেরিয়ে নিচে নামতেই বাবার ডাক পেয়ে বসার ঘরে আটকে পড়েছে সে। সেখানে রোদের বাবা, কাকু ইত্যাদি মানুষেরা আছে। রোদ রাজিদের লক্ষ্য করে তাদের সাথে কথার পর্ব মিটিয়ে এগিয়ে এলো রাজিদের দিকে। রিভু রোদের দিকে চেয়ে বলল, ওই তো দাভাই এদিকেই আসছে বোধ হয়। তুমি দিয়ে দাও না বৌদিদি। রাজি এবার চাপা স্বরে ধমক দিল, বলল, এই কি তখন থেকে বৌদিদি বৌদিদি বলছিস? এই উদ্ভট নামে ডাকছিস কেন আমায়? তুই আগে তো আমায় এই নামে ডাকতি না। আগে কি বলে ডাকতি তুই আমায়? রিভু দিকে অল্প মাথা দুলিয়ে বলল, না, আগে তোমায় রাজিদি বলে ডাকতাম। দাভাই বলেছে তোমায় বৌদি বলে ডাকতে, বৌদি ডাকটা খুব কমন, তাই বৌদিদি বলে ডাকছি। একদম আমায় এইসব উদ্ভট নামে ডাকবি না, আগে যে নামে ডাকতি এখনো সেটাই বলে ডাকবি। রিভু অসহায় চোখে তাকালো, বলল, কিন্তু দাভাই যে বলেছে তোমায় বৌদি না বললে আমায় চাটি মারবে। আর তুই আমায় একবারও বৌদি অথবা বৌদিদি বললে আমি তোকে চাটি মারব। বুঝেছিস? রিভুকে বিপর্যস্ত দেখালো। তার মাথা কি সরকারি তবলা? এত চাটি মারামারি চক্রান্ত কেন? কোন দিকে যাবে এখন সে? সে ভাবনা চিন্তা শেষে মাথা দুলিয়ে সরল গলায় বলল, আচ্ছা। ততক্ষণে রোদ তাদের থেকে কতক হাত দূরে এসে দাঁড়িয়েছে। রাজি তার দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে রিভুকে বলল, যেটা বলেছি সেটা কর। এটা তোর দাভাইকে দিয়ে আয়। রিভু অবাক চোখে একবার রোদের দিকে তো একবার রাজির মুখের দিকে চাইল, বিস্ময় নিয়ে রাজিকে শুধালো, দাভাই তো সামনে দাঁড়িয়ে আছে, তাও তুমি আমায় বলছো? তুমিই তো দিতে পারবে, আমাকে কেন বলছো? রাজি থমথমে মুখ নিয়ে বলল, আমি পারবো না। তোকে যেটা বলা হচ্ছে সেটা চুপচাপ কর। অত প্রশ্ন করবি না সবসময়। রিভুর মুখে এবার কৌতূহলী ভাব দেখা গেল, সে আগ্রহ নিয়ে শুধালো, তুমি কি দাভাইয়ের সাথে ঝগড়া করেছ? হাড্ডাহাড্ডি ঝগড়া করে কথা টথা সব বন্ধ করে ফেলেছ? রাজি ভ্রু কুঁচকে চাইল, বলল, কেন? আমি কেন ঝগড়া করতে যাব? না করার কি আছে? তোমরা তো ঝগড়া করো। দাভাইও তো বলছিল তুমি দাভাইয়ের সাথে ঝগড়া করো। বিয়ে করলে নাকি বউয়ের রাগের ঠেলায় জীবনটা শেষ হয়ে যায়। পুরো ফিনিশ। অশান্তি টোশান্তি করে। রোদ চকিতে চাইল। এই ছেলে তো রীতিমতো এখন তার সংসারে আগুন জ্বালিয়ে তবে ছাড়বে মনে হচ্ছে। রোদ ঝগড়ার কথাটা বলেছিল তা মিথ্যে নয়। গতকাল বিকেলে রোদ, তার কিছু কাজিন ভাই বোন, বিবাহিত কাজিন বোনের বর সকলে বসেছিল আড্ডায়। এক পর্যায়ে কথা উঠল বিয়ে নিয়ে।
বিয়ের পর ছেলেদের অবস্থা নিয়ে সব ছেলেরাই হা হুতাশ করল। প্রথমে রোদ চুপ ছিল। রিভু সবার মতামত শুনে আগ্রহ নিয়ে রোদের কাছে গিয়ে শুধালো বিয়ের পর সত্যিই এমন দুর্বিষহ অবস্থা হয় কিনা। রোদ বাচ্চাটাকে মজা করেই বলেছিল, দুর্বিষহ অবস্থা হয়, বউয়ের সাথে ঝগড়াও হয়। রিভু তাকে কানে কানে প্রশ্ন করেছিল রাজিও কি তার সাথে ঝগড়া করে। রোদ মজা করে সহজভাবে জানিয়েছিল হ্যাঁ করে, কিন্তু সেই মজা যে এভাবে ভারী পড়বে সেটা বোধ হয় কল্পনাও করা যায়নি। এখন তো মনে হচ্ছে এই ছেলের চক্করে সংসার শুরুর আগেই ডিভোর্সের মতো কাণ্ড ঘটে যাবে তার জীবনে। কি সাংঘাতিক! এমনিতেই যা রেগে আছে রাজি, তাতে এবার তো তার ওপর রীতিমতো বোমা বিস্ফোরণ ঘটলেও অবাক হওয়ার মতো বিষয় নয়। রোদ রিভুর কথা পূরণ হওয়ার পূর্বেই রিভুর মুখ চেপে ধরে বলল, চুপ কর, সংসারে এভাবে আগুন লাগাচ্ছিস কেন ভাই। রাজি রিভুর কথাগুলো শুনে রুষ্ট চোখে চাইল রোদের দিকে। মুখের গম্ভীর ভাব আরেকটু গম্ভীর হয়েছে তার। প্রচণ্ড রাগ হচ্ছে তার রোদের ওপর। সে রিভুকে বলেছে রাজি ঝগড়া করে। কি বোঝাতে চায় সে সবাইকে? রাজি ঝগড়ুটে। রাজির মতো মেয়ে জীবনে আসায় জীবন বরবাদ হয়ে গেছে তার। রাজি থমথমে গলায় বলল, রিভু তোর দাভাইকে বলে দিস কোনো নম্র, শান্ত, একটুও ঝগড়া করে না এমন মেয়েকে খুঁজে বিয়ে সেরে ফেলতে। যে মেয়েকে বিয়ে করলে তার জীবন সুখে ভরে থাকবে তাকেই সে বিয়ে করুক। যাকে বিয়ে করে তার জীবন শেষ হয়ে যাবে বলে মনে হয় তেমন মেয়েকে জীবনে রাখার তো কোনো প্রয়োজন নেই। মেয়ের তো কমতি নেই পৃথিবীতে। রাজি কথাগুলো বলেই রিভুর হাত টেনে লস্যির গ্লাসটা ধরিয়ে চলে গেল ভেতরে। রোদকে মুখ ফুটে কিছু বলে উঠবার সময় পর্যন্ত সে দিল না। রোদ অসহায় চোখে চাইল। রাজি যে আগের থেকেও বেশি ক্ষেপে গেছে সেটা বেশ বুঝতে পারল রোদ। উফ, জীবনে এত যন্ত্রণা ভালো লাগে। এ যেন যন্ত্রণার ওপর যন্ত্রণা। গভীর রাতে নেমেছে। রোদের মা বাবার ঘরে বিছানায় শুয়ে আছে রাজি। পাশে শুয়ে আছেন রোদের মা। বর্তমানে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের মাথার ওপর বনবন করে ফুল স্পিডে ফ্যান ঘুরছে। রাজি শুয়ে শুয়ে আবছা অন্ধকারের মাঝে সেই ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে চেয়ে আছে। তখন রান্নাঘরের সামনে রিভুর সাথে কথোপকথনের পর চূড়ান্ত মাথা গরম করে রান্নাঘরে চলে যাওয়ার পরে রোদের সামনে যাবে না, রোদের সাথে কোনরূপ কথা সে বলবে না, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেও তারপর ঠিকই রোদের সামনে যেতে হয়েছে তাকে দুই একবার। সেটা অবশ্য সকলের মাঝেই। রাতের খাবার খাওয়ার সময়ও রোদের মুখোমুখি হয়েছে সে। কিন্তু উভয়ের মধ্যে কোনরূপ কথা টথা হয়নি। সকলের মাঝে রোদ তার সাথে কথা বলার চেষ্টাও অবশ্য খুব একটা করেনি। সন্ধে থেকে সমস্ত ঘটনার ফলস্বরূপ রাজির গা রাগে রীতিমতো রিরি করছিল, রোদের ওপর রাগ হচ্ছিল তার খুব, কিন্তু এখন আর রাগ নেই। রাগটা বেশ মিইয়ে এসেছে। বর্তমানে রাগ উবে গিয়ে দেখা দিয়েছে নিদারুণ একটা মন ভার ভাব। সংমিশ্রিত গুমোট একটা অনুভূতি আঁকড়ে ধরে আছে যেন তাকে। ঠিকঠাক নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। এমন অস্বস্তির মূল কারণটা স্পষ্ট ধরা যাচ্ছে না। কারণটা কি? খুব সম্ভবত রোদ। রাজির ভাবনার মাঝেই বিছানায় মাথার বালিশের পাশে অযত্নে পড়ে থাকা ফোনটা মৃদু কেঁপে উঠল, আলো জ্বলে উঠল তার স্ক্রিনে। অন্ধকার ঘরে তা মৃদু আলো ছড়াল। রাজি ফোনটার দিকে চাইল। ফোনের ডাটা অন করা রয়েছে, খুব সম্ভবত কোনো নোটিফিকেশন এসেছে ফোনে হয়তোবা। রাজি ফোনটা হাতে নিয়ে দেখতেই দেখা গেল হোয়াটসঅ্যাপে রোদের নম্বর থেকে মেসেজ এসেছে। ঘুমিয়ে গেছো? রাজি মেসেজটা সিন করলেও কোনরূপ প্রত্যুত্তর করল না। সে পণ করেছে রোদের সাথে কথা বলবে না, অর্থাৎ কোনোভাবেই বলবে না। তবে রাজি সেই ছোট্ট প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও উত্তরটা রোদ ঠিকই পেয়ে গেল।
রাজির মেসেজটা সিন হয়েছে বুঝতে পেরেই বোধ হয় রোদ রাজির জেগে থাকার বিষয়টা ধরে ফেলল। সে হোয়াটসঅ্যাপে দ্বিতীয় বার্তাটা পাঠালো। মেসেজ সিন হয়েছে, তার মানে জেগে আছো। রিপ্লাই না করলেও মেসেজ যে দেখছো তা বেশ বুঝতে পারছি। মা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। একবার ছাদে এসো তো। সাবধানে আসবে। আমি ছাদে আছি। রাজির চোখে মুখে বিস্ময় খেলে গেল। সময়টা এখন প্রায় 12:30। এখন এই মাঝরাতে ভূতের মতো ছাদে দাঁড়িয়ে আছে কেন? আশ্চর্য। আর সেই বা যাবে কেন? বাড়ির কেউ দেখে ফেললে তো লজ্জার শেষ থাকবে না। তাছাড়া সে ডাকলেই রাজিকে ছুটতে ছুটতে গিয়ে তার ডাকে সাড়া দিতে হবে কেন? সে তো শপথ করেছে রোদের সাথে কোনো কথা সে বলবে না। তাই সে কিছুতেই এখন রোদের ডাকে সাড়া দেবে না। রোদের কথা শুনে ছাদে টাদে কোথাও সে যাবে না। একদম নইব চ। রাজি রোদকে কোনরূপ প্রত্যুত্তর না করে ফোনটা পাশে রেখে টানটান করে শুয়ে রইল। কতক মিনিটের মধ্যে তার ফোনে আবারও মৃদু কম্পন দেখা দিল। ফোনের দিকে না চেয়েও বোঝা গেল তা রোদের বার্তা পাঠানোর কথাই জানান দিচ্ছে। রাজি মেসেজ আর দেখব না ভেবেও নিজ অস্থির মনের সাথে না পেরে ফোনটা হাতে নিল। দেখা গেল রোদ মেসেজে তাকে লিখেছে, মিসেস রাজেশ্বরী চ্যাটার্জি, আপনার এই স্নেহের স্বামী ছাদে আপনার জন্য অপেক্ষা করছে এবং করবে। তুমি ছাদে না আসলে কিন্তু আমি আজ ছাদ থেকে নামব না। সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকব, ঠিক ভোরের সূর্য ওঠা পর্যন্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব। ভোরের সূর্য দেখা গেলে নিচে চলে যাব। আগামীকাল দুপুরে আমি কলকাতা যাচ্ছি, পরশু আমার ফ্লাইট। তুমি আমার সাথে ঠিকঠাক কথা পর্যন্ত বলছো না। এমন মান অভিমান নিয়ে কিন্তু আমি শান্তিতে ফিরতে পারবো না। মনের মাঝে অশান্তি নিয়ে দেশ ছাড়তে হবে আমায়। ভালো লাগে বলো। তুমি যদি চাও যে মনে এই অশান্তি নিয়ে আমি ওখানে ফিরি তবে বলবো আসতে হবে না, আর সেটা না চাইলে অবশ্যই তুমি এখন আমার সাথে এসে দেখা করবে। আমি তোমায় জোর করব না, তুমি কি করবে সেটা তোমার ওপরেই ছাড়া হলো। কিন্তু তোমায় না দেখলে আমি শান্তি পাচ্ছি না। রোদের আগামীকাল ফিরে যাওয়ার কথাটা মাথায় আসাতে মনটা বেশ খারাপ হয়ে উঠল রাজির আবারও। রাজি পড়ল এবার মহা দ্বিধাদ্বন্দ্বে। মনের আনচান ভাবটা বেড়ে উঠল তার। লোকটা মহা বেয়াদব। ঠিক জানে কোন কথা কিভাবে বললে রাজি আর না করতে পারবে না, সেই অনুযায়ী কথাটা বলেছে। জোর করছি না বলেও একটা অদৃশ্য জোর রাজির ওপর ঠিকই খাটিয়ে ফেলেছে সে। না, এভাবে থাকা যাচ্ছে না। রোদের সাথে কথা বলবে না বা তার সামনে গিয়ে দাঁড়াবে না বলে যে শপথ করেছিল রাজি, সেই শপথ দুমড়ে মুচড়ে দূরে কোথাও ঢিল মেরে ফেলে সে ঠিক করে ফেলল সে এখন রোদের সাথে দেখা করতে ছাদে যাবে। রাজি ধীরে সুস্থে উঠে বসল। রোদের মায়ের ঘুমন্ত মুখপানে একবার চেয়ে তিনি সত্যিই গভীর ঘুমে আচ্ছন্ন কিনা তা পরীক্ষা করার চেষ্টা করে অতি সাবধানে বিছানা থেকে নেমে দাঁড়াল সে। রাজি আধারের মাঝেই পা টিপে টিপে ঘর থেকে বেরোল। সিঁড়ির কাছে এসে পৌঁছতেই অন্ধকার সিঁড়ির দিকে চেয়ে রাজির মাথায় এলো ফোনটা ঘরে ফেলে এসেছে সে, সেটা সাথে আনা উচিত ছিল। কিন্তু এখন আবার ঘরে গিয়ে ফোন নিয়ে আসতে ইচ্ছে করল না রাজির। সে আবছা অন্ধকারের মাঝেই ধীরে সুস্থে পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে এগিয়ে গেল। ছাদের দরজার কাছাকাছি আসতেই সিঁড়িঘরের সামনের সিঁড়ির এলাকাটা দেখালো খানিক আলোকিত। ছাদের দরজার কাছে পৌঁছতেই রাজি লক্ষ্য করল সিঁড়িঘরের দরজার সামনে দড়ির ওপর টাঙানো আছে লণ্ঠনের মতো একটি বস্তু। তার ভেতরে জ্বলতে থাকা অল্প পাওয়ারের এলইডি লাইটটা আলো ছড়াচ্ছে। সেই আলোয় সিঁড়িঘরের সামনের সিঁড়ি ছাদের একাংশ অল্প আলোকিত হয়ে উঠছে। দূর থেকে দেখতে লণ্ঠনের মতো মনে হলেও সেটা আদতে চার্জার লাইট, বাইরে থেকে আকৃতি তার লণ্ঠনের মতো। ছাদের দিকে খেয়াল করতে সামনে ছাদের অপর প্রান্তে রেলিং ঘেঁষে আবছা অন্ধকারের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক পুরুষকে, সেটা যে রোদ তা বেশ বুঝতে পারল রাজি।
আজ আকাশ মেঘলা, চাঁদ তারা কোনোটাই বিশেষ দেখা যাচ্ছে না। আকাশে শীতল হাওয়া বইছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। জ্বলতে থাকা কৃত্রিম আলোয় ছাদের একাংশ আলোকিত হলেও ছাদের বাকি অংশ অন্ধকার। রাজি ছাদে যাওয়ার জন্য পা বাড়াল। এগিয়ে এসে রোদের থেকে বেশ কয়েক হাত দূরে দাঁড়ালো সে। রোদ একদফা ঘুরে তাকালো তার দিকে, পুনরায় মুখ ফিরিয়ে বলল, এদিকে এসে দাঁড়াও। নাকি আবার আমার মতো ক্যারেক্টারলেস ছেলের পাশে দাঁড়াতে অসুবিধে হবে তোমার? কথার মাঝে স্পষ্ট রাজিকে ঠেস মারার চেষ্টা। রাজি গম্ভীর মুখ নিয়ে রোদের পাশে এসে দাঁড়াল। বাঁকা চোখে রোদের মুখপানে চাইল সে। রোদ সামনের দিকে চেয়ে আছে। রাজি মাথা নত করল, সামান্য সময় নিয়ে মুখ ভার করে বলল, সরি, তখন রাগের মাথায় আপনাকে ওসব আজেবাজে কথা বলা আমার উচিত হয়নি। আমি একটু বেশি বলে ফেলেছিলাম। কিন্তু দোষ আপনারও ছিল। আপনি রাগ করার মতোই কাজ করেছিলেন। রাজির কথা শুনে মৃদু হাসল রোদ। এ কেমন বাচ্চাদের মতো ক্ষমা চাওয়ার ধরন? সে ক্ষমা চাইছে নাকি দোষ চাপাচ্ছে? যদিও রাজির এইসব কাণ্ড তার কাছে খুব নতুন কিছু নয়, কিন্তু দুষ্টু বুদ্ধি তো আর রোদের মাথাতেও কম নয় কোনোভাবেই। সেও হাসি চেপে আগের কোনো কথা সে শুনেনি এমন স্বাভাবিক ভাব নিয়ে বলল, হ্যাঁ। কিছু বললে? শুনিনি ঠিক। আরেকবার বলো। রোদ যে কথাগুলো স্পষ্ট শুনেছে আর ইচ্ছে করেই কিছু শোনেনি এমন হাবভাব করছে তা রাজি বেশ বুঝল। রাজি আর চোখে রোদের দিকে একবার চেয়ে আবারও চোখ সরিয়ে আগের ন্যায় মুখ ভার করে রেখেই বলল, বললাম সরি। রোদ প্রত্যুত্তর করল না, কিন্তু তার চোখে মুখে যে চাপা হাসির ঝলকানি খেলে গেল সেটা বেশ বুঝল রাজি। তবে বিষয়টা নিয়ে আর বিশেষ কথা বাড়াল না সে। রাজি কিছুটা সময় চুপ থেকে রোদের মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, এই রাত বিরেতে আমায় ছাদে ডেকেছেন কেন? কেউ আমাদের এভাবে এত রাতে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে ফেললে কি হবে? রোদ মুখ ঘুরিয়ে রাজির মুখের দিকে চাইল, সামান্য অবাক হয়ে বলল, কি হবে মানে? কি আবার হবে? নিজের বউয়ের সাথে দাঁড়িয়ে আছি, লোকের বউয়ের সাথে তো নয়। তাছাড়া এখন কে দেখতে যাবে? আমার পার্সোনাল ম্যাটার নিয়ে লোকের এত কাজ কি? লোকে পথে ঘাটে নিজের প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা সেটা করে করে বেড়াচ্ছে, সেটা কেউ দেখছে না। লোকে আরো কত কি করছে। আমি তাদের সেসব কাজে আপত্তি করেছি। তাহলে আমার প্রেমে লোকের এত আপত্তি কিসের? এ কেমন ষড়যন্ত্র? রাজি হাসি চেপে বলল, আপনি বড্ড ফালতু যুক্তি দেখান মাঝে মাঝে। আপনাকে কিছু বলাই দোষ। আপনি কি সত্যিই আজ সারা রাত ছাদে দাঁড়িয়ে থাকার প্ল্যান কষে ফেলেছিলেন? রোদ সাবলীল ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ। রাজি আকাশ পানে একদফা চোখ বুলিয়ে বলল, দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেন? রোদ আগের ন্যায়ই জবাব দিল, হ্যাঁ করতাম। রাজি বিস্ময় নিয়ে চাইল, বলল, আর যদি আমি না আসতাম তখন? আমি জানতাম তুমি আসবে। এত শিওর কিভাবে হলেন? আমি নাও তো আসতে পারতাম। বিয়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও যে মানুষের মনের শান্তির জন্য বিয়ের মতো একটা গুরুতর বিষয়ে অমত জানালে না, তার জেদটাকে মেনে নিয়ে বিয়ে করতে পর্যন্ত রাজি হয়ে গেলে, সেটার সামনে এটা আর এমন কি বিষয়? সেই মানুষটার মনের শান্তির জন্য ছাদে তুমি অবশ্যই আসতে। রোদের শান্ত কণ্ঠের মাঝে পাওয়া গেল যেন চাপা এক আত্মবিশ্বাস। তার ঠোঁটের কোণে দেখা গেল মৃদু হাসি। রাজিকে নিয়ে এতটা আত্মবিশ্বাসী সে? রাজি তার উত্তরটা শুনে চুপ করে রইল। রোদ রাজির মুখপানে চেয়ে থেকে নিজেই পুনরায় বলল, তোমার ওপর কিছু অন্যায় করা হয়ে গেছে, তাই না? রাজি বুঝতে না পেরে বলল, কি? এই যেমন বিয়েটা হয়ে গেল আচানক। আমার জন্য তোমায় এই বিয়েতে রাজি হতে হলো?
এখনই বিয়ের কোনো পরিকল্পনা তো ছিল না। বিয়ের জন্য নিজেকে গুছিয়ে ওঠার সময়ও তুমি বিশেষ পাওনি। প্রেমটা ঠিকঠাক হয়ে উঠবার পূর্বেই বিয়ে সারা হয়ে গেল, এক প্রকার বলা চলে আমাদের মাঝে সম্পর্কের নতুন সমীকরণের সূচনা ঘটে গেল। তাতে অবশ্য সমস্যা কি? বাকি প্রেমটা না হয় বিয়ের পরেই সারব আমরা। কিন্তু আরও একটা বিষয় হলো আমাদের এই দূরত্ব। লম্বা সময় আমরা থাকি পৃথিবীর ভিন্ন দুই প্রান্তে। আমাদের মাঝে প্রেম তো দূর, কথাও ঠিকঠাক হয়ে ওঠে না। এমনও হয় এই দূরত্বের কারণে যে যখন তোমার আমায় পাশে প্রয়োজন বলে মনে হয় তুমি আমাকে সেই সময় কাছে পাও না। প্রেমিকা হিসেবে তুমি আমার থেকে সামান্য সময় অন্তত ঠিকই ডিজার্ভ করো, স্ত্রী হিসেবেও করো, কিন্তু তুমি সেটা পাচ্ছ না। আমি জানি মাঝে মাঝে তোমার মন খারাপ হয়, আমার ওপর অভিমানও নিশ্চয় হয়। এসব নিয়ে বিশেষ কিছু বলো না একথা ঠিক, কিন্তু আমি এতটাও অবুঝ নই যে কিছুই বুঝব না। রাজি হেসে বলল, মাঝে মাঝে আপনার কথা শুনে মনে হয় আপনি অনেক কিছু বোঝেন, কিন্তু মাঝে মাঝে আবার আপনার কথা শুনে মনে হয় যেন কিছুই বোঝেন না আপনি। রোদ দীর্ঘশ্বাস ফেলল, সামান্য সময় নিয়ে বলল, আমার মাঝে মাঝে মনে হয় বিদেশে পড়াশোনার আইডিয়াটা খুব বাজে ছিল আমার। সবার থেকে দূরে সেই অচেনা দেশে পড়ে থাকতে হচ্ছে, মা বাবাকে এখানে ফেলে, তোমাকে এখানে ফেলে। আপন মানুষ, আপন দেশ সবকিছু ছেড়ে ওখানে থেকে কি এমন লাভ হবে শেষ পর্যন্ত? তাই আমার মাঝে মাঝে ইচ্ছে করে এখনই সবকিছু ছেড়ে এখানে চলে আসতে। লোকে কি এদেশে পড়াশোনা করছে না? এদেশে থেকেও কি লোকজন পিএইচডি কমপ্লিট করছে না? চাকরি বাকরি করে সুখে থাকছে না? থাকছে তো। রোদের মুখে এরূপ কথা আগে বিশেষ শোনেনি রাজীব, তাই এখন রোদের এই সমস্ত কথায় সামান্য অবাক হল সে। রাজি অবাক ভাবটা কাটিয়ে ফেলে শান্ত তথা স্বাভাবিক গলায় বলল, তা অবশ্য হচ্ছে। অনেকেই এখান থেকে পিএইচডি কমপ্লিট করছে, কিন্তু সবার স্বপ্ন তো সমান নয়। সবাই তো আর বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণের সুযোগ সবাই পায় না। আপনি সেই সুযোগটা পেয়েছেন, সেটার জন্য তুমুল পরিশ্রম করেছেন, পরিশ্রমের ফল স্বরূপ স্বপ্ন পূরণের সুযোগটা হাতে পেয়েছেন। এখনো পরিশ্রম করে চলেছেন, স্বপ্নের তাগিদেই তো। রোদ ক্লান্ত স্বরে বলল, কি লাভ এমন স্বপ্নের যার জন্য কাছের মানুষদের কষ্টে রাখতে হয়, তাদের কষ্ট মুখ বুজে সহ্য করে যেতে হয়। তাছাড়া বয়সের সাথে সাথে মানুষের স্বপ্নের ধরন বদলায়, প্রায়োরিটি চেঞ্জ হয়। আমারও কি প্রায়োরিটি চেঞ্জ হয়নি? হয়েছে তো। কাছের মানুষদের ভালো থাকাটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেখানে এই স্বপ্ন পূরণের জন্য সেই কাছের মানুষদেরই একা ফেলে থাকতে হচ্ছে। প্রয়োজনেও চট করেই তাদের পাশে থাকা যাচ্ছে না। আমারও যে কাছের মানুষদের ফেলে সেখানে থাকতে খুব ভালো লাগে সবসময় তা তো নয়। কি প্রয়োজন এমন স্বপ্নের? রাজি শুকনো হাসল, বলল, প্রয়োজন? স্বপ্নের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অসীম। স্বপ্ন ছাড়া মানুষ তো আসলে মানুষই নয়, যন্ত্রমানব। আপনার কথা সবই বুঝলাম, কিন্তু একটা কথা সত্যি করে ভেবে বলুন তো, আপনি যদি নিজের স্বপ্ন পূরণের পথে এতদূর এগিয়ে আসার পর আবার ফিরে আসেন তবে কি অনুশোচনা হবে না আপনার? যদি আপনার মনে হয় যে ইন ফিউচার কখনো এটা নিয়ে গিল্টি ফিল হবে না, কখনো মনে হবে না যে একটুর জন্য নিজের স্বপ্নটাকে হাতছাড়া করে ফেললাম, যদি তখন অমনটা না করতাম বা যদি একটু ধৈর্য ধরে থাকতাম তবে বোধ হয় বেশি ভালো হতো, তাহলে আপনি এখনই সেসব ছেড়ে ছুড়ে দিন। কেউ আপনাকে বাধা দেবে না। আমি এখনো নীরবে যেমনটা আপনার সাথে ছিলাম তখনও থাকব। আমার ধারণা মামনি বাবাইও পাশে থাকবেন। তারাও জানেন তাদের ছেলে যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ। সে সবসময় ভেবে চিন্তে কাজ করে। কিন্তু স্বপ্ন ফেলে আপনি নিজে ভালো থাকবেন কি? আমি কখনোই চাইব না ভবিষ্যতে স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার অনুশোচনা আপনাকে ছেকে ধরুক।
আর আমি এটাও চাইব না যে আপনার স্বপ্ন অপূর্ণ রয়ে যাওয়ার পেছনে পরোক্ষভাবে একটা কারণ কখনো আমি নিজে হয়ে থেকে যাই। তাই সিদ্ধান্তটা ভেবে চিনতে নেবেন। রোদ প্রত্যুত্তর না করে কিছুটা সময় স্থির চোখে চেয়ে থাকল রাজির মুখপানে। তার স্থির চাহনির সামনে পড়ে খানিক অস্বস্তির মাঝে পড়ল রাজি, সে চোখ সরাল। শেষমেশ রোদ উভয়ের নিশ্চুপতা ভেঙে বলল, গতকাল চলে যাচ্ছি। আবার কবে দেশে ফিরব তা এখনই বলতে পারছি না। আবারও তোমায় অনেকটা সময় অপেক্ষা করতে হবে। রাজি ছোট্ট করে জবাব দিল, অপেক্ষা করব। রোদ পাশে চেয়ে ঝুঁকে মেঝে থেকে কিছু একটা তুলে রাখল সিমেন্টের তৈরি চওড়া রেলিংয়ের ওপর। রাজি চেয়ে দেখল সেটার দিকে, ছোট্ট একটা টবে লাগানো রয়েছে ছোট একটা বেলি ফুলের গাছ। ছোট সেই গাছে আবার 2-4টে বেলি ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে। রোদ রাজিকে উদ্দেশ্য করে বলল, এটা তোমার জন্যই কিনে এনেছিলাম সন্ধেবেলায়। আগেই দিতে পারতাম, কিন্তু যে হারে রেগেছিলে তাতে সন্ধেবেলায় এটা তোমায় দিলে টবটা বোধ হয় আমার মাথাতেই ভাঙতে, রক্তারক্তি কাণ্ড ঘটে গেলেও অবাক হতাম না। রাজি ফুলগাছটার দিকে চেয়ে বলল, এটা আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। প্রেমিক এবং স্বামী হিসেবে তোমাকে বোধ হয় ফুল দেওয়াটা ছিল বেশি মানানসই, কিন্তু আমি গাছশুদ্ধ ফুলই দিলাম। বিশ্বাস করো, গোটা শহর ঘুরেও কোথাও বেলি ফুলের গাছরা আমি পাইনি। তাছাড়া পরে ভেবে দেখলাম যেখানে গাছশুদ্ধ ফুল দেওয়া যায় সেখানে শুধু ফুলের সন্ধান করা বৃথা। এটা দেওয়ার পেছনে অবশ্য বেশ কিছু রিজন রয়েছে। কয়েকটা পয়েন্ট ঠিকই খুঁজে পেয়েছি। রাজি প্রশ্ন করল, যেমন? যেমন ধরো, তুমি গাছটাকে খুব যত্নে রাখবে, যেমন যত্নে আগলে থাকে আমাদের ভালোবাসা। প্রায়শই গাছের ফুল ঝরবে, আবারও নতুন করে ফুল ফুটবে, ঠিক যেমনভাবে তোমার স্বামী নতুন নতুন ভাবে প্রতিনিয়ত তোমার প্রেমে পড়ে, ঠিক তেমনভাবেই এই গাছে ফুটে ওঠা প্রত্যেকটা ফুল জানান দেবে তোমায় তার ভালোবাসা। ঠিক যেই মুহূর্তে ফুলের স্নিগ্ধ সুগন্ধ এসে তোমায় জোড়াবে, ঠিক তখনই তোমার আমার কথা মনে পড়বে। বর্ষাকালে ঝুম বৃষ্টিতে আমি তোমার পাশে না থাকলেও থাকবে এই গাছ আর ফুটে ওঠা বেলি। বৃষ্টির জলবিন্দু যখন এসে ছুঁয়ে দেবে ফুলের পাপড়ি, তখন তুমি অনুভব করবে আমায় নিজের খুব কাছে, হৃদয়ে। আমি চাই আমার অনুপস্থিতিতেও তোমার জীবনটা আমিময় হয়ে থাকুক। আমি কাছে না থেকেও সেখানে আমার অবাধ বিচরণ ঘটুক। এই বেলি ফুলের শুভ্রতম ভালোবাসায় আমার প্রিয়তমার জীবনটা ঝলমল করে উঠুক। সেই ঝলমলে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে সে এক চিলতে মিঠে রোদ্দুরের মতোই আমায় উপলব্ধি করুক। রাজি নিশ্চুপ শুনল। কেন যেন আশ্চর্যজনকভাবে হুট করেই কান্না পেল তার খুব। আগামীকাল মানুষটা আবার দূরে চলে যাবে ভাবতে ভাবতেই কান্নাটা তীব্র থেকে তীব্রতর হয়ে বেরিয়ে আসতে চাইল। মাথা ঝিমঝিম করে উঠল। রোদের সামনে নিজের এই কান্না পাওয়ার ব্যাপারটায় নিজেই খানিক অস্বস্তি এবং বিরক্তির মাঝে পড়ল সে। রাজি নিজের চোখের জল লুকোনোর বৃথা চেষ্টা করল, কিন্তু তা রোদের চোখ এড়াল না। রাজি নিজের কান্না আটকানোর চেষ্টা করে রোদকে বলল, আপনি কি আমাকে এখন একটু জড়িয়ে ধরতে পারবেন? প্লিজ। রোদ হাসল, হাসি চেপে রসিকতা করে বলল, তুমি কি এখন এখানে আশেপাশে আমরা দুজন ছাড়া আর কেউ নেই বলে সেই সুযোগের সৎ ব্যবহার করতে চাইছো নাকি? মতলব কি? আমার সম্মান নিয়ে টানাটানির মতলব করছো না তো? যদিও স্ত্রী হিসেবে শুধু জড়িয়ে ধরার কেন, সম্মান নিয়ে টানাটানি করার অধিকার তোমার অবশ্যই রয়েছে, আরও অনেক কিছু করার অধিকারও তোমার রয়েছে। তাই শুধু জড়িয়ে ধরা কেন, অন্যান্য আরও কিছু করতে চাইলেও তুমি করতেই পারো। রাজি জল টলমলে অভিমানী চোখে চাইল রোদের মুখপানে। রোদ তার সাথে ঠাট্টা করছে এখন। রাজি অভিমানী কণ্ঠে বলল, আপনি খুব খারাপ। রোদ হাসল, রাজির হাত ধরে নিজের কাছে টেনে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে নিজের বুকের সাথে।
থেকে থেকে কান্না পেল রাজির, বুকটা হুহু করে উঠল, কান্না আটকানোর চেষ্টা বিফলে ফেলে 2 হাত দিয়ে রোদকে আঁকড়ে ধরে ফুঁফিয়ে কেঁদে উঠল সে। রোদ বুঝল, তার কান্নাটা অনুভব করল, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। রোদ কেবল নীরবে চেয়ে রইল তার প্রিয়তমার পানে। রোদের বুকের সাথে লেপ্টে থেকে কিছুটা সময় কান পেতে রোদের হৃৎস্পন্দন অনুভব করল রাজি। রাজি কান্নাভেজা চোখের পাপড়ি মেলে মুখ উঁচু করে রোদের মুখপানে চাইলে তার কপালে প্রগাঢ় উষ্ণ চুম্বন এঁকে দিল রোদ। রাজি চোখ বুজল। রোদ স্মিত হেসে ধীর স্বরে বলল, এই তুমি কোনো রাখো ঢাক না রেখে সম্পূর্ণ তুমি রূপে এসে ধরা দাও আমার কাছে, সেটাকে আমার বড় প্রাপ্তি বলে মনে হয়। তোমাকে এই তুমি রূপে খুব আপন আপন লাগে, একান্তই নিজের মনে হয়। আমার স্ত্রীকে বলে দিও আমি চাই সে শুধু তার ভালোবাসা অথবা ভালো লাগাটুকু নয়, সমস্ত রাগ অভিমানটুকুও সযত্নে তুলে দিক আমার হাতে। তার সেই সকল প্রকার অনুভূতিগুলো হোক আমার নামে। তার রাগ অভিমানের মাঝেও যে আমি সুখ সুখ ব্যথা খুঁজে পাই। আমি চাই সে বেশি বেশি অভিমান করুক। তার রাগ অভিমানে মোরা ভালোবাসা কেবলমাত্র আমাকে ঘিরে থাকুক। সেখানে অধিকার হোক শুধুমাত্র আমার। রাজি আবারও মুখ গুজল রোদের বুকে। আহ্লাদ পেয়ে আরো বেশি কান্না পেল তার এবার। কিছু বলতে ইচ্ছে করলেও কোনরূপ প্রত্যুত্তর করে উঠতে পারল না রাজি। চুপ থাকতে থাকতে দ্বিতীয়বারের মতো ফুঁফিয়ে কেঁদে উঠল সে। রোদ হাসল। প্রিয় মানুষের কান্নার মাঝেও যে মাঝে মাঝে সুখ সুখ ব্যথা থাকে সেটা বেশ অনুভব করল সে। এই মুহূর্তটা উভয়ের কাছেই কি পরিমাণ দামি হয়ে রইল তা উপলব্ধি করতে পারল উভয় মানব মানবী। আহ, পৃথিবীটাকে এই মুহূর্তে থমকে দেওয়া যায় না। থমকে দেওয়া যায় না এই সময়। এভাবেই কি কাটিয়ে ফেলা যায় না অনন্তকাল। দমকা হাওয়া এসে লাগল উভয়ের গায়ে। ছাদের একপাশে রেলিং বেয়ে নেমে যাওয়া মাধবীলতার গাছটি মাথা দোলাল। তার পাশে থাকা ঝাঁকড়া মাঝারি মাপের বেলিফুলের গাছে ফুটে থাকা শুভ্র বেলিফুলেরা সুবাস ছড়ালো, 2-4টে ফুল টুপটাপ খসে পড়ল মেঝেতে। বেলিফুলের শুভ্রতার মতোই স্নিগ্ধতম এবং শুদ্ধতম অনুরাগে জড়িয়ে রইল উভয় মানুষের জীবন। একেই বোধ হয় বলা যায় বেলি ফুলের শুভ্রতম ভালোবাসা। সময় অবশ্য থমকালো না পৃথিবীটাও, কিন্তু এই মুহূর্তে এসে উভয় ঠিকই থমকে উঠল একে অপরের কাছে। উভয়ই জানল একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ মানুষ তাদের একে অপরের ভালো থাকার রসদ। একে অপরের জীবনে তারা ভালো থাকার সুবাস ছড়ায়, ঠিক যেমন বেলি ফুল। রাজি নাক টেনে বলল, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আপনার স্ত্রী আপনাকে খুব মিস করবে। বলতে বলতে আবারও ফুঁফিয়ে উঠল রাজি। রোদ এবার শব্দ করে হাসল, বলল, আমি চাই সে আমাকে মিস করুক। প্রচণ্ড রকম মিস করুক। আমিময় শূন্যতার মাঝে হলেও সে আমাকে অনুভব করুক। সমাপ্ত।